আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে, সংসদে বিল পাস। যুদ্ধবিরতি করলেও ইরানের কড়া সতর্কবার্তা, হাত ট্রিগারে আছে। সামান্যতম ভুল করলে পূর্ণ শক্তিতে জবাব দেওয়ার হুঁশিয়ারি। নিজ দেশে বিরোধীদের চাপের মুখে ট্রাম্প, নেতানিয়াহু। রাজনৈতিক ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা। পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা 21 এপ্রিল, ভোট 12 মে। ফ্ল্যাট জালিয়াতি মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 16 এপ্রিল। যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। বুধবার বেলা 12:15টার দিকে বিলটি পাশ হয়। এর আগে 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। বিশ্লেষকদের মতে কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চালানো হামলার বিরুদ্ধে লাগাতার পাল্টা হামলা চালিয়ে গেছে ইরান। টানা 39 দিনের যুদ্ধে মার্কিন ও ইসরায়েলিদের টনক নাড়িয়ে দিয়েছে তেহরান। যেন হ্যাডম কাকে বলে, এবারে যুদ্ধে সেটি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরান। মূলত প্রথমে শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্য নিয়ে ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। তবে সে উদ্দেশ্য সফল করা সম্ভব নয় বুঝতে পেরে ইউরেনিয়াম মজুদের বাহানা দেখিয়ে ইরানের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে শীর্ষ সামরিক কমান্ডার ও জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। তবে ইরানিরা যেন হেরে যাওয়ার জাতি নয়। দিন যত গড়াতে থাকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা আরো তীব্র করতে থাকে তেহরান। আর সেসব হামলার লক্ষ্যবস্তু হয় ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এরপর ইরানি হামলা আরো তীব্র হলে তাতে নতুন লক্ষ্যবস্তু হিসেবে যুক্ত হয় মার্কিন ইসরায়েলি দালাল হিসেবে পরিচিত তাদের মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো। যুদ্ধের ধারাবাহিকতায় ইরানের সাথে শুরুতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল ও মার্কিন ঘাঁটিও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে গোষ্ঠীটি লাগাতার রকেট ও ড্রোন হামলা চালাতে থাকে। সেই সাথে ইরানকে সমর্থন জানিয়ে তেহরানপন্থী মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গ্রুপ ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে থাকে। শেষে ইরানের শক্তি বৃদ্ধি করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা শুরু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ফলে যুদ্ধে আরো গতি পায় তেহরান। চতুর্মুখী আক্রমণের শিকার হতে থাকে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। শেষে জয়লাভ সম্ভব নয় বুঝতে পেরে ট্রাম্প নিজেদের লাভজনক শর্তের কথা উল্লেখ করে ইরানকে আলোচনার টেবিলে বসাতে নানাভাবে চেষ্টা করেন। সেটিও ব্যর্থ হলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর জন্য ডেডলাইনও ঘোষণা করেন। তবে তাতেও তেহরানকে টলাতে না পেরে শেষে আজ ইরানের দাবি মেনে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হন ট্রাম্প। এদিকে যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগে 10 দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। এতে ভবিষ্যতে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, নিষেধাজ্ঞা শিথিল করা, অঞ্চলটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা এবং ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার এ প্রস্তাব নিয়ে আলোচনার শুরুর কথা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সামরিক বাহিনীর সকল শাখার উচিত সর্বোচ্চ নেতার আদেশ মেনে গোলাবর্ষণ বন্ধ করা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি বোঝায় না। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলা মোকাবেলায় তাদের হাত বন্দুকের ট্রিগারে থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।
যুদ্ধবিরতি ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে যে এর অর্থ যুদ্ধের সমাপ্তি নয়, আমাদের হাত ট্রিগারের ওপরেই রয়েছে এবং শত্রুপক্ষের পক্ষ থেকে সামান্যতম ভুল হলেও তার জবাব পূর্ণ শক্তিতে দেয়া হবে। কয়েক বছর ধরে ইসরায়েলে নানামুখী সংকটে পড়তে দেখা গেছে নেতানিয়াহুর সরকারকে। এবার ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত ফল না পেয়ে উল্টো আর্থিক ও সামরিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তেল আবিব। ফলে আজ যুদ্ধবিরতি ঘোষণার পরই নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধী শিবির। দেশটির বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান, অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। লাপিদ আরো বলেন, সেনা যা যা করতে বলা হয়েছিল তা করেছে, জনগণ অবিশ্বাস্য সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং নিজেই যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন সেগুলো পূরণ করতে পারেননি। সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। এর প্রতিক্রিয়ায় আজ বুধবার ইয়ার লাপিদ এমন মন্তব্য করেন। এদিকে ইরানের দেওয়া 10টি প্রস্তাবের সবকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবের 10ম নম্বর ছিল, লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে, তবে এই শর্ত মানতে রাজি নয় আগ্রাসন চালানো ইসরায়েল। বুধবার দখলদার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করেছে তেল আবিব। তবে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ ইসরায়েল সেখানে অভিযান চালাতে পারে। অন্যদিকে নিজ দেশে চরম বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। অভিশংসন ও 25তম সংশোধনীর আওতায় ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল NAACP। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠনের প্রেসিডেন্ট ডেরিক জনসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ। তার বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক। এছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক উপদেষ্টা বেন রোডস বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বিপর্যয়কর। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে রোডস বলেন, ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সর্বোত্তম পরিস্থিতিতে একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি অত্যন্ত লজ্জাজনক অধ্যায়। এরপর যাই ঘটুক না কেন, ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের অবস্থান ধ্বংস হয়ে গেছে। তিনি ভবিষ্যৎবাণী করে বলেন, আরো বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় আসতে চলেছে। ট্রাম্পের সিদ্ধান্তগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে আবারও গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে মোহাম্মদ আলী হোসেন নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ BGB সূত্রে জানা যায়, 8 এপ্রিল 2026 ভোররাতে তিস্তা ব্যাটালিয়ন 61 BGB এর অধীনস্থ ধবলগুড়ি BOPর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 874/5S সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক 500 গজ ভারতের অভ্যন্তরে অবস্থিত BSF এর 156 ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্প এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রথমে রাত 2টা 50 মিনিটে এবং পরে ভোর 4টা 50 মিনিটে গুলির শব্দ শোনা যায়। পরে সকাল 6টা 35 মিনিটে BGB ও BSF এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। BSF এর পক্ষ থেকে জানানো হয়, 7 থেকে 8 জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে প্রবেশ করে কাঁটাতার বেড়া কাটার চেষ্টা করলে তাদের বাধা দিতে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এই সময় ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় BSF সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত আব্দুল গফুরের পুত্র। এদিকে BGB ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে BGB ও BSF এর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে
স্পট মিটিং এর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত 50 নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছে 21 এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই 22 এপ্রিল ও 23 এপ্রিল এবং প্রত্যাহার শেষ সময় 29 এপ্রিল এবং ভোট হবে 12 মে। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির যুগ্ম সচিব মোহাম্মদ মইনুদ্দিন খান, আর সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকে বলে এ নির্বাচনে ভোটের আর প্রয়োজন হয় না। বিদ্যমান আইন অনুযায়ী ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের 50টি সংরক্ষিত নারী আসন বন্টন করা হয়। বিএনপি জোট 36, জামায়াত জোট 13 ও স্বতন্ত্ররা 1টি আসন পাবে। রাজধানীর গুলশান 2 নম্বরে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 16 এপ্রিল দিন ধার্য করেছে আদালত। একই সঙ্গে মামলাটি ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত মামলাটির বদলি করে অভিযোগ গঠনের এই দিন ধার্য করে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটিতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এসেছে। এই মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলি করা হয়েছে। এর আগে গত 18 এপ্রিল টিউলিপ ও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেয় আদালত। ওই দিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত 26 ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক AKM মুর্তজা আলী সাগর আসামি টিউলিপকে গ্রেপ্তারের ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে। পরে গত 8 মার্চ বিজি প্রেস থেকে তাদেরকে আদালতে হাজিরের গেজেট প্রকাশের নির্দেশ দেয় আদালত। ইরানের ওপর পূর্ব ঘোষিত ব্যাপক আকারে হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর একে স্বাগত জানিয়েছেন ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী শান্তির জন্য সকল পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়িত সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে এবং এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়াও এখন পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইরাক, জার্মানি, ওমান ও পাকিস্তান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।